দেশজুড়ে ছাত্রদল শিবির সংঘর্ষ, সাংবাদিকদের উপর হামলা এবং নেপথ্যের রাজনৈতিক গেম প্ল্যান। এটি কি কেবলই ক্ষমতার সাধারণ রদবদল, নাকি এক গভীর ও অন্ধকার খাদের দিকে ধাবিত হচ্ছে পুরো রাষ্ট্র ব্যবস্থা? বসন্তের শান্ত বাতাসে যখন নতুন দিনের স্বপ্ন ওড়ার কথা, ঠিক তখনই দেশের রাজপথে আবারও ভাসছে বারুদের গন্ধ। একটি স্বাধীন দেশে যেখানে আইনের শাসন প্রতিষ্ঠার কথা, সেখানে মাত্র 24 ঘন্টার ব্যবধানে রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ থেকে শুরু করে ঈশ্বরদী ও কুমিল্লা দেশের গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গনগুলো পরিণত হয়েছে এক অঘোষিত ছায়াযুদ্ধের ময়দানে। একদিকে দুই বৃহৎ ছাত্র সংগঠনের পেশিশক্তির চরম আস্ফালন, অন্যদিকে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার এক বর্বরচিত মহড়া। সাধারণ মানুষের মনে আজ একটাই প্রশ্ন: যারা মুক্তির গান গেয়ে রাজপথ কাঁপিয়েছিল, তারা আজ কেন একে অপরের দিকে তেড়ে যাচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় দাঁড়িয়ে কিভাবে এত বড় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়? কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে অন্যখানে। বিশ্লেষকরা যা বলছেন তা শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন। এই যে রাজপথের উত্তাপ, এটি কি কেবলই কিছু তরুণের আবেগ, নাকি জনদুর্ভোগ আড়াল করার এক মাস্টারমাইন্ডের সুনিপুণ নীল নকশা? প্রশ্ন হলো, এই মহাবিপর্যয়ের রিমোট কন্ট্রোল আসলে কার হাতে? চলুন আজ আমরা এই পুরো চিত্রটির একটি চুলচেরা বিশ্লেষণ করি এবং পর্দার পেছনের সত্যকে উন্মোচন করি। যে কোনো মহাবিপর্যয়ের শুরুটা কিন্তু হঠাৎ করে হয় না। এর শুরুটা হয় একটি ছোট স্ফুলিঙ্গ থেকে। গত 23 এপ্রিল 2026 তারিখ বৃহস্পতিবারের চিত্রটি ছিল ঠিক তেমন। আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে দেশের 3 প্রান্তে ঘটা ঘটনাগুলো নেহাতি বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর পরিস্থিতি, কিন্তু একটু গভীরভাবে তলিয়ে দেখলে একটি অদৃশ্য সুদূরটান অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র শাহবাগ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ, এই 3টি স্থান প্রায় একই সময়ে একদিনেই পরিণত হয় চরম উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। শাহবাগের ঘটনাটি দিয়ে যদি আমরা এই রহস্যের খাতা খুলি, তবে দেখতে পাবো এক নারকীয় আখ্যান। রাত 8টার দিকে শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক 2 নেতার উপর যে অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়, তা আইনের শাসনের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার সমতুল্য। একটু ভেবে দেখুন, আত্মরক্ষার জন্য যখন একজন নাগরিক রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত জায়গা বলে বিবেচিত একটি থানার ভেতরে আশ্রয় নেন, তখন সেখানেও যদি পেশিশক্তির কালো থাবা পৌঁছে যায়, তবে সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায়? মজার বিষয় হলো, সংঘাত সেখানেই থেমে থাকেনি। কুমিল্লা পলিটেকনিকে এই ছায়াযুদ্ধের সূত্রপাত হয় সম্পূর্ণ মনস্তাত্ত্বিক একটি ফাঁদ থেকে। গুপ্ত লেখা নামক একটি ধোঁয়াশাপূর্ণ শব্দের উপর ভিত্তি করে সন্দেহের বশে পরিস্থিতিকে চরম আকার ধারণ করানো হয়। বিচারের জন্য প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও তাৎক্ষণিক উত্তেজনার পারদ চড়িয়ে দেওয়া হয় সুপরিকল্পিতভাবে। লাঠিসোঁটা থেকে শুরু করে ধারালো অস্ত্রের এই আস্ফালন প্রমাণ করে এটি কোনো আকস্মিক ঘটনা নয়। অন্যদিকে ঈশ্বরদী সরকারি কলেজের দৃশ্যপট ছিল আরও ভয়াবহ। প্রকাশ্য দিবালোকে শিক্ষাঙ্গনে এমন কিছু বস্তুর ব্যবহার দেখা যায় যা সাধারণ সংঘাতপূর্ণ যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়। এই যে 3টি ভিন্ন ভৌগোলিক অবস্থানে প্রায় একই সময়ে একই ধরনের চরম উত্তেজনার সৃষ্টি, তা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। ছাত্রদলের পক্ষ থেকে বিষয়টিকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যকার বিরোধ বলে দাবি করা হলেও ছাত্র শিবিরের সুস্পষ্ট অভিযোগ এটি একটি পরিকল্পিত নীল নকশার অংশ। কিন্তু এই স্ফুলিঙ্গের পেছনে আসলে কে বা কারা বাতাস দিচ্ছে? কারা চায় দেশের শিক্ষাঙ্গনগুলো আবারও অন্ধকারের দিকে ধাবিত হোক? আমরা যদি কেবল বর্তমান সময়ে রাজপথের এই আস্ফালন নিয়ে মেতে থাকি, তবে আমরা সেই ফাঁদেই পা দেব যা আমাদের জন্য সুকৌশলে বিছিয়ে রাখা হয়েছে। যে কোনো ঘটনার শিকড় বুঝতে হলে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং ছাত্র রাজনীতির কালো অধ্যায় যদি আমরা গত 10 থেকে 15 বছরের প্রেক্ষাপটে বিশ্লেষণ করি, তবে একটি সুনির্দিষ্ট প্যাটার্ন বা ছক আমাদের চোখে পড়বে। বিগত 1.5 দশকে আমরা দেখেছি যে কোনো ফ্যাসিবাদী বা ছদ্ম গণতান্ত্রিক কাঠামোর সবচেয়ে বড় অস্ত্র কোনো আগ্নেয়াস্ত্র বা পুলিশ বাহিনী নয়। তাদের সবচেয়ে বড় এবং কার্যকর অস্ত্র হলো ভয় এবং ট্যাগিং। কাউকে একটি নির্দিষ্ট তকমা বা ট্যাগ পরিয়ে দিয়ে তাকে সমাজ থেকে, ক্যাম্পাস থেকে বিচ্ছিন্ন করে ফেলার এই যে অপকৌশল, এটি একটি জাতির মেধা শূন্য করার সবচেয়ে নীরব এবং ধ্বংসাত্মক হাতিয়ার। গুপ্ত শিবির বা জঙ্গি এমন নানা নামের ট্যাগিং করে গত 15 বছর যে মাত্রায় সাধারণ এবং নিরীহ শিক্ষার্থীদের উপর প্রশাসনিক ও দলীয় স্টিম রোলার চালানো হয়েছে, তার ক্ষত এখনও শুকায়নি। একটু গভীরে যাওয়া যাক। যখনই দেশের সাধারণ মানুষ কোনো একটি যৌক্তিক দাবিতে একতাবদ্ধ হয়েছে, যখনই গণতন্ত্রের সংকট তীব্র আকার ধারণ করেছে, ঠিক তখনই শাসক গোষ্ঠী অত্যন্ত চতুরতার সাথে এই ট্যাগিং কার্ডটি খেলেছে। তারা সাধারণ মানুষের মধ্যে একটি কৃত্রিম বিভাজন তৈরি করেছে, যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় ডিভাইড অ্যান্ড রুল। আমরা আশা করেছিলাম নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থানের রাজনীতি একটি দৃষ্টান্ত স্থাপন করবে, কিন্তু পুরনো সেই একই স্ক্রিপ্টের পুনরাবৃত্তি আমাদের নতুন করে ভাবাচ্ছে। এই যে ট্যাগিংয়ের রাজনীতি, কাউকে একটি বিশেষ দলের তকমা দিয়ে তার উপর আক্রমণ বৈধ করার যে অপচেষ্টা, এটি একটি জাতির জন্য কতটা আত্মঘাতী হতে পারে তা ইতিহাস বারবার প্রমাণ করেছে। গত 15 বছর ধরে ভিন্ন মতাবলম্বীদের নির্মূল করার যে সংস্কৃতি চালু হয়েছিল, আজ যদি নতুন মোড়কে সেই একই সংস্কৃতির চর্চা হয়, তবে বুঝতে হবে ক্ষমতার পরিবর্তন হলেও সিস্টেম বা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। আর এখানেই লুকিয়ে আছে গণতন্ত্রের সবচেয়ে বড়
অশনি সংকেত। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতির সবচেয়ে বড় সুবিধাভোগী কারা? বিশ্ব রাজনীতি এবং ভূরাজনীতির দাবা খেলায় একটি অত্যন্ত পরিচিত শব্দ হলো ডাইভারশন বা মনোযোগ সরানোর কৌশল। বর্তমান রাষ্ট্র কাঠামোর এই জটিল রাজনৈতিক গেম প্ল্যানটি অত্যন্ত তীক্ষ্ণভাবে এবং সাহসিকতার সাথে বিশ্লেষণ করেছেন ডাকসু জিএস সালাউদ্দিন আম্মার। তার এই বিস্ফোরক পর্যবেক্ষণ আমাদের চোখের সামনের পর্দাটি পুরোপুরি সরিয়ে দেয়। একটু ঠান্ডা মাথায় সম্পূর্ণ আবেগ সরিয়ে রেখে ভেবে দেখুন, সাধারণ মানুষের এই মুহূর্তের সবচেয়ে বড় সংকট কি? বাসের ভাড়া আকাশচুম্বী, জ্বালানি তেলের দামে আগুন, গ্যাসের চরম সংকট এবং বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং। দেশের অর্থনীতি যখন খাদের কিনারায়, সাধারণ মানুষের যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ওঠার উপক্রম, ঠিক তখনই কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে এই চরম উত্তেজনার নাটক মঞ্চস্থ হলো? সালাউদ্দিন আম্মারের মতে এটি একটি সুনিপুণ স্ট্র্যাটেজি। এই ন্যাশনাল ইস্যুগুলোকে বা জাতীয় সংকটগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে একটি ফেক স্ক্রিনশট বা ভুয়া বিতর্কের জন্ম দেওয়া হয়েছে। উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার এবং নির্মম। সারা দেশে যারা অর্থনৈতিক দুরবস্থা নিয়ে কথা বলবে, যারা সিস্টেমের ত্রুটি নিয়ে প্রশ্ন তুলবে, তাদের মনোযোগকে এই কৃত্রিম সংঘাতের দিকে ঘুরিয়ে দেওয়া। এটি সেই একই পুরনো কৌশল যা বিগত স্বৈরতান্ত্রিক রেজিম বা শাসক গোষ্ঠী বছরের পর বছর ধরে ব্যবহার করে এসেছে। যখনই ব্যাংক লুট হয়েছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বা দ্রব্যমূল্য সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, তখনই কোনো না কোনো ধর্মীয় বা রাজনৈতিক ইস্যু তৈরি করে মানুষের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো, এই অস্থিতিশীল পরিবেশে সবচেয়ে বেশি জ্বালানি যোগাচ্ছে পর্দার আড়ালে থাকা সেই নিষিদ্ধ সংগঠন, যারা গত 15 বছর ধরে এই দাবা খেলার মূল মাস্টারমাইন্ড ছিল। তারা এখন ছদ্মবেশে অত্যন্ত সুকৌশলে সহাবস্থানে থাকা সংগঠনগুলোর মধ্যে বিভেদের বীজ বপন করছে। তারা খুব ভালো করেই জানে, ছাত্র সমাজ যদি বিভক্ত হয়ে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে, তবে রাষ্ট্রের মূল লুণ্ঠনকারীদের দিকে তাকানোর সময় কারো থাকবে না। অর্থনীতি এবং ভূরাজনীতির এই অশুভ আঁতাতি হলো বর্তমান সংকটের সবচেয়ে বড় হিডেন প্লেয়ার বা পর্দার আড়ালের নায়ক। দর্শক, এতক্ষণ আমরা রাজনৈতিক গেম প্ল্যান এবং অর্থনৈতিক ডাইভারশন নিয়ে কথা বললাম, কিন্তু ভয়ের আসল কারণ এটা নয়। আসল ভয়ের কারণ হলো স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার এই বর্বরোচিত প্রচেষ্টা। শাহবাগ থানার সামনে ওই একই দিনে একই সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের ওপর যে আক্রমণাত্মক মহড়া চালানো হয়েছে, তা আমাদের স্মরণ করিয়ে দেয় যে অন্ধকার কতটা ঘনীভূত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির 10 জনেরও বেশি সদস্য, যাদের মধ্যে প্রথম সারির জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালের রিপোর্টাররা রয়েছেন, তারা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছে। সাংবাদিক সিফাতের মতো তরুণদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই ঘটনার নেপথ্যে কোনো সাধারণ উচ্ছৃঙ্খল জনতা ছিল না, বরং ছিল একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের প্রথম সারির নেতারা, যাদের নাম ভুক্তভোগীরা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। 1.5 শতাধিক নেতাকর্মীর সামনে সাংবাদিকদের ওপর এই মহড়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা প্রমাণ করে যে রাষ্ট্রযন্ত্র হয়তো এই কণ্ঠরোধকে মৌন সম্মতি দিচ্ছে। যখন সাংবাদিকদের ক্যামেরা ভেঙে ফেলা হয়, তখন মূলত একটি জাতির চোখ অন্ধ করে দেওয়া হয়। এখন এই পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের ভবিষ্যৎ কি হতে পারে? বিশ্লেষকরা দুটি সম্ভাব্য সিনারিও বা দৃশ্যপটের কথা বলছেন। প্রথমত, বেস্ট কেস সিনারিও বা সবচেয়ে ইতিবাচক দিক। যদি রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে এখনই কঠোর হস্তক্ষেপ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষভাবে এই সংঘাতের ইন্ধনদাতাদের আইনের আওতায় আনে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে, তবে এই সংকট দ্রুত কেটে যাবে। নিষিদ্ধ সংগঠনগুলোর ছড়ানো ফাঁদ ব্যর্থ হবে এবং ছাত্র সমাজ মেধা ও জ্ঞান চর্চার মূল ট্র্যাকে ফিরে আসবে। দ্বিতীয়ত, সবচেয়ে ভয়াবহ পরিণতি, যদি সাধারণ মানুষ এই কৃত্রিম সংঘাত এবং ছায়াযুদ্ধের সাথে অভ্যস্ত হয়ে পড়ে, তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির মতো আসল জাতীয় সংকটগুলো চিরতরে আড়ালে চলে যাবে। তেল, গ্যাস এবং বিদ্যুতের এই নীরব মহাবিপর্যয় দেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সমাজকে পঙ্গু করে দেবে। যারা আজ পদের লোভে লাঠি হাতে রাজপথে নেমেছেন, তাদের নিজেদের পরিবারও এই অর্থনৈতিক দুরবস্থার আগুনে পড়বে। আমাদের শুরুতে করা সেই প্রশ্নটির উত্তর এখন দিনের আলোর মতো পরিষ্কার। এই চরম উত্তেজনার রিমোট কন্ট্রোল তাদেরই হাতে, যারা চায় না এই ভূখণ্ডে একটি সুস্থ গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক। এই রিমোট কন্ট্রোল সেই আলিগার্গ বা লুণ্ঠনকারীদের হাতে, যারা ছাত্রদের রক্তক্ষয়ী সংঘাতের আড়ালে নিজেদের অর্থনৈতিক সাম্রাজ্য টিকিয়ে রাখতে চায়। নতুন রেজিমকে বুঝতে হবে যে পুরনো স্বৈরাচারের বিভাজন ও শাসননীতি গ্রহণ করে দীর্ঘমেয়াদে টিকে থাকা সম্ভব নয়। মাস্টারমাইন্ডদের এই রাজনৈতিক গেম প্ল্যান রুখে দিতে না পারলে ইতিহাসের এক নির্মম পুনরাবৃত্তির সাক্ষী হতে হবে আমাদের সবাইকে। দর্শক, আমরা দীর্ঘক্ষণ ধরে চলমান ছাত্র সংঘাত, রাজনৈতিক ডাইভারশন এবং গণমাধ্যমের উপর আসা চরম আঘাত নিয়ে আলোচনা করলাম। আমরা দেখলাম কিভাবে অর্থনৈতিক ব্যর্থতাকে ঢাকতে রাজপথকে উত্তপ্ত করা হচ্ছে। এখন আপনাদের কাছে আমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষমতার এই দাবার বোর্ডে সাধারণ শিক্ষার্থী এবং দেশের সাধারণ মানুষ কি চিরকালই কেবল বোর হয়ে থাকবে, নাকি তারা এবার এই রাজনৈতিক গেম প্ল্যানটি ধরে ফেলতে সক্ষম হবে? কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত বিশ্লেষণ আমাদের জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের আগামী দিনের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ঘটনার পেছনের আসল মাস্টারমাইন্ড কে ছিল তা জানতে স্ক্রিনে আসা এই ভিডিওটিতে
এখনই ক্লিক করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো তথ্য ও দিক নির্দেশনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফিজ।